বিশেষ সতর্কীকরণ, আগামী কয়েক মিনিট হাসতে হাসতে আপনার দম বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ছোটবেলার ভীষণ প্রিয় 3 কমেডিয়ানকে নিয়ে বানানো 3 স্টোরেজ মুভিটা এক্সপ্লেইন করব। এদের মুভিতে এদের হাস্যকর সব কাণ্ড কারখানা দেখে আপনি কোনোভাবেই হাসি আটকে রাখতে পারবেন না। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের সিনে গল্প। গল্পের শুরুতেই একদিন সকালবেলা হঠাৎ একটা গাড়ি এসে এই এতিমখানার সামনে একটা ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। এতিমখানার একজন সিস্টার এতিমখানার সামনে দাঁড়িয়ে ছিল, যদিও তাকে সিস্টার কম, ব্রাদারই বেশি মনে হয়। তো যাই হোক, সে কৌতূহলবশত ব্যাগটা খুলতে যায়। তখনই একটা ছোট্ট বাচ্চা তার চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়, যার কারণে সে এভাবেই উল্টো হয়ে পড়ে যায়। শব্দ শুনে এতিমখানার অন্য সিস্টাররা বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে তারা এমন 3টা কিউট বাচ্চাকে দেখতে পায়, আর এরাই হচ্ছে আমাদের আজকের গল্পের 3 লিজেন্ড। তো বাচ্চা 3টাকে দেখে তারা খুবই খুশি হয়ে যায়। তখন প্রত্যেকেই বাচ্চা 3টাকে নিজেদের কাছে রাখতে চায়। তারপর 10টা বছর কেটে যায়, আর এখন প্রত্যেকেই বাচ্চাগুলোকে নিজের কাছে রাখা তো দূরের কথা, এদের থেকে দূরে থাকতে পারলেই যেন বাঁচে। তো একদিন দুপুরবেলা সিস্টারদের প্রধান, যাকে সবাই মাদার সুপেরিয়র বলে ডাকে, সে বাচ্চাদেরকে আনার জন্য অন্য সিস্টারকে বলে, কিন্তু একটা সিস্টারও তাদের ধারে কাছেও যেতে চায় না। মানে বুঝতেই পারছেন এই 10 বছরে তারা কি পরিমাণ চঞ্চল বাচ্চায় পরিণত হয়েছে। এদিকে দেখা যায় এরা ব্রাদারের মতো দেখতে সিস্টারটাকে দাঁতের অপারেশনের নাম করে তাকে স্ট্রেচারে বেঁধে তার উপর উল্টাপাল্টা চিকিৎসা চালাচ্ছে। তার অপারেশনের আগে তাকে অজ্ঞান করার জন্য তারা তার মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, কিন্তু তখনই সেই মাদার সুপেরিয়র নিজেই তাদেরকে দুপুরের খাবারের জন্য ডাকতে আসে। আর এই বিষয়টা বুঝতে পেরে তারা ওই টেবিলটা সহই উল্টো করে দেয় এবং সাথে সাথে নিজেদের বেশভূষা পরিবর্তন করে একদম ভদ্র বাচ্চার মতো হয়ে যায়। এরপর মাদার সুপিরিয়রের কাছে খাবারের কথা শুনেই তারা 3জন সাথে সাথে নিচে চলে যায়। সেই খাবারের মাঝে একজন সিস্টার এসে সেই সুপিরিয়রকে বলে একটা বাচ্চা দত্তক নেওয়ার জন্য এতিমখানায় একটা কাপল এসেছে। এটা শুনে সেই সুপিরিয়র বাচ্চাদেরকে তাড়াতাড়ি রেডি করার জন্য বলে, কিন্তু অন্য সিস্টাররা বলে এই 3 বাচ্চা তাদের জীবন অতিষ্ঠ করে রেখেছে, তাই তাদের 3জনকে বাদ রেখে বাকিদের লুকিয়ে রাখলে সেই কাপল হয়তো ওই 3জন থেকে অন্তত একজনকে নিয়ে যাবে, তাতেও যদি তাদের যন্ত্রণা কিছুটা কম হয়। কিন্তু মাদার সুপিরিয়র তাদের প্রস্তাবে রাজি হয় না। আর তখনই ব্রাদারের মতো দেখতে সেই সিস্টারটা এসে বলে সে এই এতিমখানা ছেড়ে চলে যাবে, এই 3 বাচ্চার অত্যাচার সে আর নিতে পারছে না। তখন বাধ্য হয়ে মাদার সুপিরিয়র তাদের প্রস্তাবে রাজি হয় এবং সকল বাচ্চাদেরকে লুকিয়ে রেখে শুধু সেই 3জনকে বাইরে রাখে। কিছুক্ষণ পর সেই কাপল আসে, এদের নাম মিস্টার এবং মিসেস হার্টাল। তাদের সামনে ওই 3জন নরমাল বাচ্চাদের মতো অং ভং করে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, আর তাদের এসব অং ভং দেখে তারা ইমপ্রেস হয়ে যায়। তখন তারা সিদ্ধান্ত নেয় যে এই বাচ্চাটাকে তারা তাদের সাথে নিয়ে যাবে। ও আচ্ছা, কথা বলতে বলতে এদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়নি। এই চুল ছোট মোটা বাচ্চাটার নাম কার্লি, কোকড়া চুলওয়ালা এই বাচ্চাটার নাম লেরি, আর রাউন্ড কাট চুলওয়ালা এই বাচ্চাটার নাম মো। তো মোকে চয়েস করার পর মো আনন্দে তাদেরকে জড়িয়ে ধরে এবং তাদের সাথে গাড়িতে করে চলে যেতে থাকে। গাড়িতে যাওয়ার সময় মিসেস হার্টাল তাকে বলে যেহেতু আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে, তাই আজ থেকে তুমি আমাদের ছেলে এবং আজ থেকেই তোমার জন্মদিন, তাই তুমি তোমার জন্মদিনে আমাদের কাছে কি গিফট চাও বলো। মো তখন তার কানে কানে বলে আমি আমার বাকি 2 বন্ধুদেরকেও আমার সাথে নিয়ে যেতে চাই, কিন্তু তারা মোর এই প্রস্তাবে রাজি হতে চায় না, যার কারণে তারা আবারও এতিমখানায় ফিরে এসে মৌকে রেখে অন্য একটা বাচ্চাকে নিয়ে যায়। এদিকে মৌ ফিরে আসায় তার বাকি 2 বন্ধু অনেক খুশি হয়, আর এভাবেই দেখতে দেখতে তারা সেই এতিমখানায় আরো 25টা বছর কাটিয়ে দেয়। আর 25 বছরে তারা অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু তারা যত বড়ই হোক না কেন তাদের সেই দুষ্টুমি ফাজলামি এখনো 1 ফোঁটাও কমেনি। যেমন তাদেরকে এই এতিমখানার একটা বিল্ডিং এর মেরামতের কাজ দেওয়া হলে তারা কাজকর্ম বাদ দিয়ে একটা টেপ রেকর্ডারে কাজের আঁচ ছেড়ে দিয়ে দিব্যি ঘুমাতে থাকে। বাইরে থেকে বাকি সিস্টাররা সেই কাজের শব্দ শুনে মনে করে তারা হয়তো খুবই মন লাগিয়ে কাজ করছে, কিন্তু সেই ব্রাদারের মতো সিস্টারটা তাদের ঘরে গিয়ে দেখে সেখানে তারা 3জনই নাক ডেকে ঘুমাচ্ছে। এটা দেখে সিস্টার রেগে গিয়ে তাদের ঘুমের 12টা বাজিয়ে দেয় এবং তাদেরকে হুমকি দামকিতে আবারও কাজে পাঠিয়ে দেয়।
তো এরপর তারা দ্রুত একটা মই নিয়ে গিয়ে সেই বিল্ডিং এর ছাদে ওঠে, আর কার্লি একটা অটোমেটেড করাত নিয়ে সেটা চালু করে তার কোমরে বেঁধে মই বেয়ে উপরে উঠতে থাকে, যার কারণে সে যখন উপরে উঠতে থাকে তখন পেছন থেকে একটা একটা করে মইয়ের ধাপ কাটতে থাকে। কি পরিমাণ বলদ হলে একটা মানুষ এই ধরনের কাজ করে। উপরে উঠে তারা তিনজনে মিলে তাদের স্টাইলে একসাথে মারামারি করে এবং মারামারির ফাঁকে ফাঁকে সে বিল্ডিং এর মেরামতের কাজ করে। এদিকে একজন উকিল এসে এতিমখানার সুপিরিয়রকে জানায় তাদের এতিমখানাতে অনেক ঋণ জমা আছে, আর সেটা পরিশোধ করতে না পারলেই খুব অল্প কিছুদিনের মধ্যে এতিমখানাটি বন্ধ করতে তারা বাধ্য হবে। তাহলে ওই তিন স্টুপিডের জন্যই আজ এই এতিমখানা এই পরিস্থিতির শিকার হয়েছে। এই কারণে সুপিরিয়র সেই ব্রাদার টাইপের সিস্টারকে তিনজনকে ডেকে আনতে পাঠায়, কিন্তু সেখানে যাওয়ার পর সে দেখে তার দিকে একটা হাতুড়ি উড়ে এসে পড়ছে। তখন সে নিজেকে কোনো মতে সামলিয়ে হাতুড়ির আঘাত থেকে বাঁচায়, আর সেই হাতুড়িটা গিয়ে একটা বালতিতে পড়ে। আসলে মো লেডিকে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে যাচ্ছিল, যার কারণে সেটা ছুটে ওই সিস্টারের দিকে গিয়ে পড়ে। দিকে সিস্টার রেগে গিয়ে উপরে উঠতে গেলে দেখে মোয়ের সবগুলো ধাপি কাটা। তখনই আবার লেডি ঘন্টাটা ঠিক করতে গিয়ে নিচে ফেলে দেয়, আর সেটা সোজা গিয়ে সিস্টারের মাথায় পড়ে। শব্দ শুনে তারা নিচে তাকালে দেখে সিস্টার অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তারা সিস্টারের জ্ঞান ফেরানোর জন্য মই দিয়ে নিচে নামতে গেলে পাফসকে সোজা সিস্টারের গায়ের উপর গিয়ে পড়ে। অন্যদিকে কার্লিও তাদের মতো করে নামতে গেলে ময়ের দুই পা দুই দিক দিয়ে আটকে থাকে। এটা দেখে লেরি এবং মো সিস্টারকে নিয়ে সরে যেতে গেলে আবারও সিস্টারের মাথায় বাড়ি লাগে। এদিকে কার্লিও নিজেকে ব্যালেন্স করতে না পেরে সোজা সিস্টারের উপর গিয়ে পড়ে। এরপর তারা সিস্টারের জ্ঞান ফিরিয়ে আনতে সেই বালতি থেকে পানি ছিটিয়ে মারে। তখন সেই বালতির মধ্যে থাকা হাতুড়ির মাথাটা আবারও সোজা সিস্টারের মুখে গিয়ে লাগে। তো এভাবে অনেক বিফল চেষ্টা করার পর তারা সিস্টারের জ্ঞান না আনতে পেরে তাকে রেখেই মাদার সুপিরিয়রের সাথে দেখা করতে যায়। আর যার সময় তারা এইভাবেই উকিলটাকে সিস্টারের উপর ফেলে দিয়ে যায়, কিন্তু এই বিষয়টা তারা খেয়ালও করে না। এরপর পেছনে ফিরে তারা উকিলকে এই অবস্থায় দেখে বলে, এই উকিল লোকটার চরিত্র খুব একটা ভালো না, সে আমাদের সিস্টারের উপর এভাবে গড়াগড়ি করছে কেন? যার কারণে তারা তিনজন মিলে সেই উকিলটাকে এইভাবে ধোলাই দিতে থাকে। তখন সেই সুপিরিয়র এসে তাদেরকে কোনো মতে থামায়। এরপরে উকিল এতিমখানার সবাইকে ডেকে এনে বলে 30 দিনের মধ্যে তাদের এতিমখানাকে ছেড়ে দিতে হবে। তখন সেই তিন স্টুপিড বলে, এই এতিমখানাকে বাঁচাতে হলে আমাদের কি করতে হবে? উকিল বলে $8,30,000 লাগবে। এটা শুনে তারা বলে, আমরা যে করেই হোক 30 দিনের মধ্যে $8,30,000 ইনকাম করে আপনাকে দিয়ে দিব। এরপর তারা তিনজনে একটা বিশেষ সাইকেলে করে সেই টাকা ইনকাম করার জন্য বেরিয়ে পড়ে। তবে সাইকেলে করে যাওয়ার জন্য তারা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে, মানে তারা একটা বড় গাড়ি আসার জন্য ওয়েট করে, যাতে করে সে গাড়ির সাথে একটা দড়ি বেঁধে তারা রিল্যাক্সে যেতে পারে। কিন্তু বলদগুলো রিল্যাক্স করতে পারে না, কারণ যখন একটা বড় ট্রাক তাদের রাস্তার সাইড দিয়ে যায় তখন তারা সেই দড়িটা ট্রাকে ছুঁড়ে মারলে উল্টো হয়ে পড়ে যায়, কারণ বলদগুলো দড়িটা তাদের সাইকেলের সামনে না বেঁধে পিছনে বেঁধেছিল। তো যাই হোক, এদিকে ছোটবেলায় ময়ের বদলে নিয়ে যাওয়া ট্রেডি নামের সেই বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে ব্যবসা বাণিজ্য করে এখন অনেক বড় লোক। কিন্তু ট্রেডির বউ লিডিয়া খুব একটা সুবিধার না, কারণ সে তার হাজবেন্ডের বন্ধু ম্যাকের সাথে পরকিয়া করে। আর তারা প্ল্যান করছে কিভাবে লিডিয়ার হাজবেন্ডকে মার্ডার করে তার টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়া যায়। তখনই তারা জানালা দিয়ে নিচে দেখতে পায় যে তিন বলদ ঢোল বাজিয়ে 1 মাসে $8,30,000 একটা চাকরি খুঁজছে। তবে তিনজনকে দেখে লিডিয়া এবং ম্যাক ভালোভাবে বুঝে যায় যে এরা মাথা মোটা ছাড়া আর কিছুই না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে এই তিনজনকে দিয়েই তারা ট্রেডকে খুন করাবে। এরপর লিডিয়া নিচে এসে তাদের তিনজনকে বলে, তোমরা তিনজন যদি আমার একটা কাজ করে দাও তাহলে আমি তোমাদেরকে $8,30,000 দেব। এই কথা শুনে তারা তিনজনে অনেক আগ্রহ নিয়ে জানতে চায় কাজটা কি। তখন লিডিয়া বলে, আমার স্বামীকে খুন করতে হবে। এই কথা শুনে তিনজনই ঘাবড়ে যায় এবং কাজটা করবে না বলে রিজেক্ট করে দেয়। তখন লিডিয়া বলে, আসলে আমার স্বামী এমন একটা রোগে আক্রান্ত যার কারণে তাকে প্রতিদিনই অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, আর আমি চাই না সে এভাবে কষ্ট পেয়ে বেঁচে থাকুক। তখন ম্যাক গাড়ি থেকে বের হয়ে তাদেরকে বলে সে আসলে লিডিয়ার স্বামী, আর সে নিজেও এটা করাতে চায়, কারণ সে নিজেও প্রতিদিন এভাবে কষ্ট নিয়ে বেঁচে থাকতে চায় না।
এই কথা শুনে তারা তিনজন তখন সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর ম্যাক তাদেরকে বলে, তুমি যখন ঘুমিয়ে থাকবে তখন তোমরা আমার রুমে ঢুকে আমাকে মেরে ফেলবে, আর তোমরা কোনোভাবেই আমার রুমের লাইট অন করবে না, কারণ আমি মরার আগে সারপ্রাইজ নিয়ে মরতে চাই। এটা শুনে তারা তিনজনই অনেক হাসতে থাকে। এরপর কার্লি হঠাৎ করে বুক দিয়ে ধাক্কা দিয়ে ম্যাককে একটা গাড়ির সামনে ফেলে দেয়, আর সেই গাড়ি থেকে ধাক্কা খেয়ে সে আরেকটা গাড়ির নিচে গিয়ে পড়ে। সেখানে কিছুক্ষণ চরকির মতো ঘোরার পর আরেকটা লোক তার গায়ের উপর দিয়ে চলে যায়। এখানেই শেষ হয় না, এরপর আকাশ থেকে একটা তীর এসে তার পায়ের মধ্যে বিঁধে যায়। এদিকে লিডিয়া তার পরকীয়া প্রেমিকের এমন অবস্থা দেখে হতাশ হয়ে যায়। সে চিৎকার করে তাদের দুজনকে জিজ্ঞেস করে, তোমরা এমনটা কেন করলে? তখন কার্লি বলে, সে সারপ্রাইজ পেতে চেয়েছিল, তাই তাকে একটু সারপ্রাইজ দিলাম। কার্লির এমন কথা শুনে সে বুঝতে পারে সে ভারী পাগলের পাল্লায় পড়েছে, যার কারণে সে এই পাগলগুলোর থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু গাড়ি নিয়ে বাড়ি ফেরার পর লিডিয়া দেখে ওরা তিনজন তারই গাড়ির পেছনটা ধরে স্লাইড করে তার সাথে চলে এসেছে। লিডিয়া তাদেরকে জিজ্ঞেস করে তারা এখানে কেন এসেছে। তারা বলে, আমরা আমাদের $8,30,000 নেওয়ার জন্য এখানে এসেছি। তখন লিডিয়া বলে, আমার হাজবেন্ড এখনো মারা যায়নি, সে হসপিটালে ভর্তি আছে, তাই তোমাদেরকে আমি এখন টাকা দিতে পারবো না। এটা বলে সে তাদেরকে বাসা থেকে বের করে দেয়। এবার তারা তিনজন মিলে প্ল্যান করে ম্যাকে তারা হাসপাতালে গিয়ে মারবে। এজন্য তারা হাসপাতালে গিয়ে রিসিপশনে ম্যাকের বেড সম্পর্কে জিজ্ঞেস করে, মানে সে কত নম্বর বেডে ভর্তি আছে। তখন রিসিপশনে তাকে বলে, আজকের মতো ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, পেশেন্টদের সাথে দেখা করতে হলে কালকে আসতে হবে। এরপর তারা ভাবতে থাকে এখন কি করা যায়। তখন হঠাৎই তাদের সামনে একজন ডাক্তার এবং দুজন নার্সকে দেখতে পায়। আর এখান থেকে তাদের মাথায় বুদ্ধি আসে তারা ডাক্তার এবং নার্সদের পোশাক পরে ম্যাকের বেডে প্রবেশ করবে। তো এরপর তারা সেই অনুযায়ী সেই ডাক্তার এবং নার্সদেরকে মেরে তাদের পোশাক পরে ম্যাককে খুঁজতে থাকে। কিন্তু তারা বেশিক্ষণ খোঁজাখুঁজি করতে পারে না, কারণ সেই রিসিপশনের মহিলাটি তাদেরকে চিনে ফেলে এবং তাদেরকে ধাওয়া করে। তো সেই মহিলার ধাওয়া খেয়ে তারা একটা বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে পড়ে। সেখানে থাকা একজন নার্স তাদেরকে আসল নার্স ভেবে বাচ্চাদের ডায়াপার চেঞ্জ করতে বলে। আর এই বাচ্চাদের ডায়াপার চেঞ্জ করতে গিয়ে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। এখানে তারা মারামারির অস্ত্র হিসেবে বাচ্চাদের মূত্রত্যাগ ব্যবহার করে, মানে একজন আরেকজনের দিকে বাচ্চাদের মূত্র নিক্ষেপ করতে থাকে। তো এইসব দুষ্টুমির মধ্যে সে নার্স চলে আসলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সৌভাগ্যবশত ম্যাকের রুমটা খুঁজে পায়, আর সে রুমের মধ্যে কেউ যেন ঢুকতে না পারে সেজন্য তারা প্লাস্টার করা একজন মানুষকে দরজার সিটকিনি হিসেবে ব্যবহার করে। এদিকে ম্যাক তাদের তিনজনকে দেখে বুঝতে পারে আজ আর তার রক্ষা নেই, মানে সেদিন সে তাদের হাত থেকে বেঁচে গেলেও আজ নিশ্চিত সে তাদের হাতে মারা পড়বে। এজন্য ম্যাক তাদের লুকানোর জন্য নিজের সেই প্লাস্টারের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু তারা তিনজন ম্যাকের এই কৌশলটা ধরে ফেলে, যার কারণে তারা একটা বোমাতে আগুন ধরিয়ে সেই প্লাস্টারের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এই বোমাটা ফেটে ম্যাকের অবস্থার 12টা বেজে যায়। এরপর তারা তিনজন দেখে ওই বোমা ফাটার পরেও ম্যাক মারা যায়নি। তখন তারা একটা বালিশ চাপা দিয়ে ম্যাককে মারার চেষ্টা করে। ম্যাক তখন তাদেরকে বলে, আমার এই অসুখটা ভালো হয়ে গেছে, তোমাদেরকে আর কষ্ট করে আমাকে মারতে হবে না। আর তাদের এসব কথার মধ্যে সেখানে পুলিশ চলে আসে, মানে সেই মহিলাটা তাদেরকে ধরার জন্য পুলিশ নিয়ে এসেছে। তো তারা ওই পুলিশ থেকে বাঁচার জন্য এইভাবে রোগী হওয়ার ভং ধরে, কিন্তু শেষ পর্যন্ত তারা ঠিকই ধরা পড়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। তখন পুলিশও তাদের পিছু করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে তারা পুলিশকেও কাবু করে ফেলে এবং তাদের তিনজনের অত্যাচারে সে অজ্ঞান হয়ে যায়। তখন তারা সে পুলিশের জ্ঞান ফেরানোর জন্য দুইটা আয়রন মেশিন দিয়ে তার বুকে ইলেকট্রিক শক দিতে থাকে। মানে কি পরিমাণ বলদ হলে মানুষ আয়রন মেশিন দিয়ে ইলেকট্রিক শক দিতে পারে। তো যাই হোক, আয়রন মেশিন দিয়ে ইলেকট্রিক শক দেওয়ার কারণে পুলিশের বুক জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এবং সে যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করতে থাকে। পুলিশের চিৎকার শুনে তারা তিনজন আবারও সেখান থেকে পালিয়ে যায়। আর পালাতে পালাতে একটা পর্যায়ে তারা ছাদে চলে যায়। এখন ছাদে গিয়ে তারা আর কোনো পালানোর রাস্তা খুঁজে না পেরে সেখান থেকে একটা পাইপ নিয়ে ছাদ থেকে লাফ দেয় এবং সোজা গিয়ে ট্রেডির গায়ের উপরে পড়ে। তারা ট্রেডিকে না চিনলেও ট্রেডি ঠিকই চিনতে পারে। সেখানে ট্রেডি তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে এবং যাওয়ার সময় তাদের একটা ছবি তুলে নিয়ে যায়। ট্রেডি চলে যাওয়ার পর তাদের মনে পড়ে
যে আসার সময় মাদার সুপিরিয়র তাদেরকে কিছু টাকা দিয়েছিল। তাই তারা সিদ্ধান্ত নেয় যে এই টাকা দিয়ে তারা মাছের ব্যবসা করে এই 30 দিনের মধ্যে বড়লোক হয়ে যাবে, আর সেটাতে এতিমখানার সব টাকা শোধ হয়ে যাবে। এদিকে ট্রেডি তার ওয়াইফ লিডিয়াকে বলে আজকে তার এতিমখানার 3 বন্ধুর সাথে দেখা হয়েছিল, আর এটা বলে সে তাকে ছবিটা দেখায়। ছবিটা দেখে তো লিডিয়ার চোখ কপালে উঠে যায়। সে ভাবতে থাকে ট্রেডি যদি তার প্ল্যান সম্পর্কে জেনে যায় তাহলে সে তাকে আর আস্ত রাখবে না। এদিকে তারা 3 জন একটা মাছের খামার থেকে কিছু মাছ কিনে সেগুলো গলফ খেলার মাঠে শুকিয়ে শুটকি বানানোর চেষ্টা করে। এটা থেকে একজন গলফ খেলোয়াড় এসে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা যেতে না চাইলে সেখানে পুলিশ চলে আসে। আর এই পুলিশ সেই পুলিশটাই যাকে কিনা তারা আগের দিন আয়রন মেশিন দিয়ে তার বুক জ্বালিয়ে দিয়েছিল। এখন পুলিশ তাদেরকে ধরতে গেলে তারা আবারও সেই পুলিশদেরকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে তারা একটা গলির মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে একটা দরজা দেখতে পায়, কিন্তু দরজাটা লক করার কারণে তারা ঢুকতে পারছে না। তখন তারা কার্লির মাথা ব্যবহার করে দরজাটা ভেঙে ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। তারা এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি করতে করতে তারা নিজেদের মধ্যে আবারও মারামারি লাগিয়ে দেয়। মারামারির একটা পর্যায়ে লেরি বলে ছোটবেলায় যদি মো চলে যেত তাহলে ভালো হতো, কারণ মই এই সকল সমস্যার কারণ। তার কারণে মূলত তাদের দুজনকেও কেউ দত্তক নেয়নি। এটা শুনে মো অনেক কষ্ট পায়। সে তাদের দুজনকে সেখান থেকে চলে যেতে বলে। তখন লেরি এবং কার্লি সেখান থেকে চলে যায় এবং মো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর তখনই হঠাৎ করে সেই রুমের লাইট জ্বলে ওঠে। লাইট জ্বলে ওঠার পর দেখা যায় সে এতক্ষণ একটা স্টেজে দাঁড়িয়ে ছিল, আর সেখানে ক্যামেরা নিয়ে বেশ কিছু লোক বসে আছে। এরপর সেখান থেকে একজন ডিরেক্টর উঠে এসে বলে আমি আমার রিয়েলিটি শো এর জন্য এমন একজনকেই খুঁজছিলাম। মতো ডিরেক্টরের এমন কথা শুনে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে কার্লি এবং লেরি মন খারাপ করে একটা চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছিল, আর সে চিড়িয়াখানায় লিডিয়া এবং ম্যাক তাদেরকে মারার জন্য আসে, কারণ তারা যদি বেঁচে থাকে তাহলে যে কোনো সময় তারা ট্রেডির কাছে ধরা পড়ে যাবে। তাই তারা প্ল্যান করে চিড়িয়াখানার পেছন দিয়ে ঢুকে চুপি চুপি তাদের দুজনকে গুলি করে চলে আসবে। তো সেই প্ল্যান অনুযায়ী ম্যাক লিডিয়ার নাকে মুখে পাড়া দিয়ে দেয়াল টপকিয়ে চিড়িয়াখানার মধ্যে ঢোকে, কিন্তু দুর্ভাগ্যবশত বেচারা দেয়াল টপকিয়ে সিংহের খাঁচার মধ্যে গিয়ে পড়ে। এখানে তার কপাল ভালো যে সিংহটা একটা শিকল দিয়ে বাঁধা ছিল। তো সিংহটাকে শিকল দিয়ে বাঁধা দেখে ম্যাক তার সাথে মশকরা করতে থাকে। এদিকে একটা ডলফিনের নাকের ছিদ্রের মধ্যে বাদাম ঢুকে যাওয়ার কারণে কার্লি সেটাকে চেপে ধরে বের করানোর চেষ্টা করে, আর একটা পর্যায়ে গিয়ে সে বাদামটা বের হয়ে সোজা সিংহের ঝুনঝুনিতে গিয়ে লাগে, যার কারণে সিংহটা রেগে গিয়ে শিকল ছিঁড়ে ম্যাককে ধাওয়া করে। তো যাই হোক, সেদিন রাতের বেলা লিডিয়া এবং ট্রেডি যখন টিভি দেখছিল তখন সেখানে তারা মৌকে দেখতে পায়। সে মানুষের সাথে একটা রিয়েলিটি শোতে অংশ নিয়েছে। তো ট্রেডি মৌকে টিভিতে দেখে অনেক খুশি হয়। অন্যদিকে লিডিয়া এটা দেখে বেশ ঘাবড়ে যায়। অন্যদিকে লেরি এবং কার্লি অনেকদিন ধরে মৌকে না দেখতে পেয়ে অনেক মিস করতে থাকে, যার কারণে তারা মিসিং লিফলেট লাগিয়ে মৌকে খোঁজার চেষ্টা করে। তারা মৌকে কোথাও না পেয়ে ভাবে হয়তো সে এতিমখানায় ফিরে গেছে, তাই তারা দুজনেও এতিমখানায় ফিরে যায়। এতিমখানায় গেলে সিস্টাররা তাকে জানায় মো এখন একটা রিয়েলিটি শোতে কাজ করে। এরপর তারা দুজনে এতিমখানার এক অসুস্থ বাচ্চাকে দেখতে পায়। সেখানে গিয়ে তারা জানতে পারে তাদের এত সব অপকর্মের জন্যই এতিমখানার এতগুলো টাকা ঋণ হয়েছে। তাই এখন তাদের কাছে বাচ্চাদের চিকিৎসা করার জন্য কোনো ইন্স্যুরেন্স নেই। এটা শুনে তারা দুজনেই খুবই কষ্ট পায়। তাই তারা আবারও রাস্তায় গিয়ে থাকতে শুরু করে, আর রাতে কোনো একটা দোকানের সামনে গিয়ে মোর সে রিয়েলিটি শো দেখতে থাকে। এদিকে মো তার এই রিয়েলিটি শো এর মাধ্যমে দিনে দিনে লোকেদের কাছে জনপ্রিয়তা লাভ করতে থাকে। তো যাই হোক, একদিন লেরি এবং কার্লি তাদের এতিমখানার জন্য সাহায্য চাইতে ট্রেডির অফিসে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে ট্রেডি অফিসে নেই, কিন্তু সেখানে তারা ঠিকই মিস্টার হার্টালকে পেয়ে যায়। তাই তারা মিস্টার হার্টালের কাছে তাদের এতিমখানার জন্য টাকা চায়। তখন হার্টাল বলে সে এত টাকা দিয়ে তাদেরকে হেল্প করতে পারবে না। এরপর কথায় কথায় মোয়ের প্রসঙ্গ আসলে হার্টাল জানায় তাদের দুজনের জন্যই মূলত মো সেদিন তাদের সাথে যায়নি, আর যেতে হলে তাদের দুজনকেই সে সাথে নিয়ে যেতে চেয়েছিল। এটা শুনে তারা দুজনেই অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ সেদিন তারা অজান্তেই মোকে অনেক কথা শুনিয়েছে। তারা মনে মনে ভাবতে থাকে তাদের এই কাজটা করা একদমই ঠিক হয়নি।
তো এরপর তারা সেই অফিসে একটা ছবি দেখতে পায় যেখানে লিডিয়া, ট্রেডি এবং ম্যাক তিনজনই ছিল। তখন তারা রিসেপশনিস্টের কাছে এই তিনজনের ব্যাপারে জিজ্ঞেস করলে বলে লিডিয়া হলো ট্রেডির ওয়াইফ এবং ম্যাক হলো ট্রেডির বন্ধু। এটা শুনে তাদের আর বুঝতে বাকি থাকে না যে লিডিয়া তার হাজবেন্ডের সাথে চিট করে তাকে মারার প্ল্যান করছে। এরপর তারা দৌড়ে মোর রিয়েলিটি শোর অফিসে চলে যায়। সেখানে গিয়ে তারা মৌকে লিডিয়ার ব্যাপারে সবকিছু খুলে বলে। এরপরে তারা তিনজনে মিলে ট্রেডিকে সবকিছু জানানোর জন্য রওনা হয়। এদিকে তখন লিডিয়া আর ট্রেডির অ্যানিভার্সারির পার্টি চলছিল। অনুষ্ঠানে ম্যাক আর লিডিয়া আবার নতুন করে ট্রেডিকে মারার প্ল্যান করতে থাকে। দুর্ভাগা ম্যাক সিংহের থাবা খেয়ে তার মুখের কি অবস্থাটা হয়েছে দেখেন তো। তখন মিস্টার হার্টাল তার চেহারার এই অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করে তোমার মুখে কি হয়েছে? ম্যাক বলে বিড়ালে খামচি দিয়েছে। তো যাই হোক, এদিকে তারা তিনজন তাদের এক অসাধারণ রাজকীয় কুকুরের গাড়িতে করে অনুষ্ঠানে পৌঁছায়, কিন্তু সেখানে থাকা গার্ড তাদের ভেতরে ঢুকতে দেয় না, যার কারণে তারা বেলুনওয়ালা সেজে অন্য একটা গেট দিয়ে অনুষ্ঠানে ঢুকে পড়ে। সব বেলুনগুলো তারা কার্লির হাতে ধরিয়ে দিয়ে ট্রেডিকে খুঁজতে চলে যায়। তো কিছুক্ষণ পর কার্লি সেই বেলুনগুলো একটা বাচ্চার হাতে ধরিয়ে দেয়, আর ওইদিকে সেই বাচ্চাটা বেলুন হাতে নিয়ে আকাশে উড়ে যেতে শুরু করে। এদিকে লেরি এবং কার্লি ট্রেডিকে খোঁজা বাদ দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেয়। এটা দেখে মো রেগে গিয়ে কার্লিকে পানির মধ্যে চুবাতে থাকে। অন্যদিকে সেই বেলুন ধরা মেয়েটাকে তারা উপরে ঝুলতে দেখতে পায়, আর এটা দেখে লেরি সেই বাচ্চাটাকে নিচে নামানোর জন্য বন্দুকে গুলি করতে চায়, কিন্তু মো তাকে বলে বন্দুক দিয়ে গুলি করলে যদি গুলিটা বাচ্চার গায়ে লাগে তখন কি হবে। এটা বলে সেই বন্দুকটা হাতে নিয়ে লেরির মাথায় মারে এবং এতে বন্দুক থেকে গুলি বের হয়ে সেই বাচ্চাটার হাতে থাকা কয়েকটা বেলুন ফুটে যায়, আর বাচ্চাটার সাথে সাথে সেই অনুষ্ঠানের কেকের উপরে গিয়ে পড়ে। তখন সেখানে থাকা কিছু গার্ড তাদেরকে ধরতে আসলে তারা দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে সোজা ট্রেডির রুমে চলে যায়। সেখানে গিয়ে তারা ট্রেডিকে সবকিছু বলে দেয়, কিন্তু তখনই সেখানে লিডিয়া এবং ম্যাক রুমের মধ্যে ঢুকে বন্দুক বের করে। আবার তার কিছুক্ষণ পরে সেখানে মিস্টার হার্টাল বন্দুক নিয়ে হাজির হয়ে পড়ে। সে ম্যাকের হাতে থাকা বন্দুকটা ফেলে দিতে বলে। তখন ট্রেডি ম্যাককে বলে তুই আমার বন্ধু হয়ে এমনটা কেন করলি? তখন আবার মিস্টার হার্টাল বলে ম্যাক আসলে কিছুই করেনি, সবকিছু সে নিজে করেছে। এরপর সে তাদের সবাইকে একটা গাড়িতে করে খুন করার জন্য একটা নির্জন জায়গায় নিয়ে যেতে থাকে, যাতে করে তাদের খুনের কোনো প্রমাণ না থাকে। তো গাড়িতে করে যাওয়ার সময় মিস্টার হার্টাল তাদের সবাইকে জানায় আসলে তার যত সম্পত্তি ছিল এর সবকিছুই তার স্ত্রীর ছিল। আসলে সে মারা যাওয়ার সময় তার সকল সম্পত্তি ট্রেডিং নামে করে দিয়ে গেছে, তাই সে এত কিছু করছে। তখন কার্লি তার পোষা ইঁদুরটা বের করে। এটা দেখে তো লিডিয়া সেই চিল্লাচিল্লি করতে থাকে, আর তার এ ধরনের চিল্লাচিল্লি দেখে গাড়িতে থাকা সকলেই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। একটা পর্যায়ে গিয়ে গাড়িটা কন্ট্রোল হারিয়ে পাশে থাকা একটা পুকুরের মধ্যে গিয়ে পড়ে। এরপর আস্তে আস্তে গাড়ির মধ্যে পানি ঢুকতে শুরু করে। তারা সকলেই এক জায়গায় জড়ো হয়ে কোনো মতে অক্সিজেন নিতে থাকে, কিন্তু এই কঠিন সিচুয়েশনের মধ্যে কার্লি তার নিজস্ব বায়ু ত্যাগ করে। মানে এমন একটা সিরিয়াস সিচুয়েশনে তার এসব করতে হবে। তো যাই হোক, তখন হঠাৎ করে মোর মনে পড়ে কার্লির কাছে তো সবসময় বোমা থাকে, তাই সে একটা আইডিয়া বের করে। সে তার থেকে একটা বোমা নিয়ে গাড়িটা ব্লক করে দেয় এবং সেখান থেকে তারা সবাই বেরিয়ে আসে। এরপর সেখানে পুলিশ চলে আসে এবং লিডিয়া, মিস্টার হার্টাল আর ম্যাককে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর তারা তিনজন ট্রেডির কাছে এতিমখানার জন্য সেই ঋণের টাকাটা চায়, কিন্তু ট্রেডি তাদেরকে টাকা দিতে অস্বীকৃতি জানায়, কারণ সেদিন সেই এতিমখানার সিস্টাররা তাকে এমন বাজে বাবার হাতে তুলে দিয়েছিল। এরপর তারা তিনজন হতাশ হয়ে এতিমখানায় ফিরে যায়, আর সেখানে গিয়ে দেখে এতিমখানায় তালা দেয়া। তারা কিছুক্ষণ সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু এর কিছুক্ষণ পরে তারা পাশ থেকে বাচ্চাদের আওয়াজ শুনতে পায়, আর সেখানে গিয়ে তারা দেখে বাচ্চারা সুইমিং পুলের মধ্যে খেলা করছে। আসলে এখানে একটা নতুন এতিমখানা তৈরি করা হয়েছে, আর এসব কিছু হয়েছে মোর জন্য। মোর সেই রিয়েলিটি শো এর ডিরেক্টর মোয়ের সেই শোর টাকা দিয়ে তাদের জন্য এতিমখানাটা বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে ডিরেক্টর তাদের তিনজনকেই তার সেই রিয়েলিটি শো এর পরবর্তী সিজনের জন্য সই করতে বলে। মানে সে তাদের তিনজনকেই তার রিয়েলিটি শোতে নিতে চায়। আর এখানেই এই অসাধারণ ফানি গল্পটি শেষ হয়ে যায়।
গল্পটা সম্পর্কে আপনাদের মতামত জানাতে একেবারেই ভুলবেন না। আর আজ পর্যন্ত এই মুভিটা কে কয়বার দেখেছেন সেটাও জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।